কাহিনী হলো একটা খুবই পরিশ্রমী কৃষক গোপীরামের। গোপীরাম সারা দিন পরিশ্রম করে খেতে কাজ করত আর নিজের পরিবারকে সামলাতো। এই যে রাধা, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো গো। বাহ, আজ তো তুমি খুব খুশি মনে হচ্ছে। শোনো রাধা, আরে খুশি হব না কেন? ব্যাপারটাই তো সেরকম হয়েছে। আমি আজকে যে ঋণ দিয়েছিল তার সাথে কথা বলেছি, আমাদের ঋণ দেওয়ার জন্য প্রস্তুত আছে উনি। কি সত্যি? হ্যাঁ, আর আমাদের গ্রামের শহর থেকে যে লোকজন এসছে না, নতুন ঠিকাদার, ওর সাথে কথা বলে নিয়েছি বাড়ি তৈরি করার জন্য। কি শহরের ঠিকাদারের কাছে? হ্যাঁ, কিন্তু এ কি, তোমার মুখটা দেখে এরকম চিন্তিত লাগছে কেন? হ্যাঁ, আমি গ্রামে শুনেছি যে ওই ঠিকাদার খুব মিথ্যেবাদী, শহরে অনেক লোককে ঠকিয়েছে গো। সেই জন্যই তো সে অনেক মাস ধরে গ্রামে লুকিয়ে আছে। আরে রাধা, তুমিও না, কে কি বলছে এত বিশ্বাস করো কেন? আরে গ্রামের লোকেরা কখনো ওর সাথে ভালো করে তো কথাই বলেনি, আর ওর সাথে আজে বাজে গুজব ছড়ায়। তুমি আমার উপর ভরসা করো তো, ওর সাথে আমি কথা বলে এসেছি, আমার ওকে দেখে বেশ অভিজ্ঞ আর পরিশ্রমীও মনে হলো। যদি তোমার সব ঠিক মনে হয় তাহলে কোনো ব্যাপার না গো। হ্যাঁ, এবার দেখো, খুব শিগগির আমাদের স্বপ্নের বাড়ি তৈরি হবে, আর এই গ্রামের সবচেয়ে বড় বাড়ি হবে সেটা। অবশেষে তোমার পরিশ্রম রং এনেছে। হে ভগবান, অনেক অনেক ধন্যবাদ তোমায়। ঘর বানানোর কথা শুনে রাধা খুব খুশি হলো। দেখতে দেখতেই গোপীরাম আর রাধার বাড়ি তৈরি হতে শুরু করে। শহর থেকে আসা ঠিকাদার গোপীরামের কাছ থেকে টাকা নিয়ে কিছু মাসের মধ্যেই একটা বড় সুন্দর বাড়ি তৈরি করে দেয়। বাহ, এ তো দুর্দান্ত! কি সুন্দর বাড়িটা! ঠিকাদার বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে থাক থাক গোপীরাম, থাক। লোকজনের স্বপ্নের বাড়ি তৈরি করা আমার দায়িত্ব। হ্যাঁ গে, একদম ঠিক বলেছেন আপনি। আচ্ছা, এবার অনেক মজা হলো, তাড়াতাড়ি আমার বাকি পয়সাগুলো দাও তো দেখি, কালকেই শহরে ফিরে যেতে হবে। আগে অবশ্যই অবশ্যই। গোপীরাম ঠিকাদারকে তার সমস্ত বকেয়া পয়সা দিয়ে দেয়। তারপর সে নিজের স্ত্রী রাধার সাথে নতুন বাড়িতে থাকতে শুরু করে। এখন সে রোজ খেতে পরিশ্রম করত আর বিকেল বেলা বাড়ি ফিরে আরাম করত। কিন্তু গোপীরাম আর রাধার এই খুশি বেশি দিন পর্যন্ত টিকতে পারল না। একদিন গ্রামে খুব জোরে বেমরশুম বৃষ্টি শুরু হয়। আরে এটা কি বৃষ্টি, তাও এত দ্রুত গতিতে, আর ছাদ থেকে জল টপকাচ্ছে। শোনো না। কি হলো? দেখো না, ছাদ থেকে কত জোরে জল টপকাচ্ছে। হে ঈশ্বর, এ কি, নতুন বাড়িতে জল কোত্থেকে পড়তে শুরু করলো? তক্ষুনি বিদ্যুৎ চমকাতে শুরু করে দেয় আর তাদের বাড়ির পেছনের দেয়াল ভেঙে চুরমুর হয়ে যায়। এটা কি, দেয়াল ভেঙে গেল যে? এর মানে তুমি যা বলছিলে সেটা একদম ঠিক ছিল। ওই ঠিকাদার মিথ্যে কথা বলেছিল আমাকে, ও আমাকে ঠকিয়েছে। পালিয়ে চলো এখান থেকে, পালিয়ে চলো। গোপীরাম আর রাধা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর তাদের সামনেই পুরো বাড়ি ধসে যায়। হায় ঈশ্বর, এটা কি হইলো? আমার সাথে কেন এমনটা করলে তুমি? দেখো, তুমি উদাস হয়ো না গো, সব ঠিক হয়ে যাবে। আরে কি ঠিক হবে? আমাদের তৈরি করা বাড়ি নষ্ট হয়ে গেল, আমরা পথে বসলুম। দেখো, তুমি সাহস রাখো, সব ঠিক হবে তো। বিচারে গোপীরাম আর রাধা একই মুহূর্তে তাদের সংসার ভেঙে পড়ে। এখন তারা গ্রামের মন্দিরে থাকতে শুরু করে। তাদের সাথে যে ঘটনা ঘটে তার চর্চা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে আর লোকেরা গোপীরামের ব্যাপারে উপহাস করে। এই যে, কোথায় চললে? আমি বাড়ি যাচ্ছি। কি কি বললে তুমি? বাড়ি যাচ্ছ? কিন্তু তোমার তো সেই স্বপ্নের বাড়ি ভেঙে চুরে বর্ষাকালে ভেসে গেছে। তা এখন তুমি কোন বাড়িতে যাচ্ছ? দেখো, আমি মেনে নিচ্ছি যে আমার কাছে এখন বাড়ি নেই, কিন্তু এইভাবে আমাকে নিয়ে তোমরা কাটা ঘায়ে নুন দেওয়াটা কিন্তু ঠিক দেখায় না, জানেন তো? আরে বাদ দাও তো, বাদ দাও। আমাদের শেখাতে শোনা কি ঠিক আর কি ভুল। হাজারবার করে বলেছিলাম যে ওই শহরের বাবুর চক্করে একদম পড়ো না তুমি, কিন্তু তুমি তো কথাই শুনলে না। এবার ভোগ করো, যাও নিজের নতুন বাড়িতে থাকো। বেচারা গোপীরাম, তার সাথে হওয়া ধোঁকার কারণে সাহায্য করা তো দূরের কথা, লোকেরা তার ব্যাপারে উপহাস শুরু করে, যার কারণে সে আরো উদাস হয়ে যায়।
এখন গোপীরাম বুঝতে পারছিল না যে সে কি করবে। তক্ষুনি একদিন রাত্রিবেলা সে মন্দিরের বাইরে গাছের তলায় বসে কাঁদছিল। আরে এটা আমি কি ভুল করলাম? নিজের বাড়িটা নিজের হাতে আমি ধ্বংস করলাম। আমার লজ্জা লাগছে, নিজেকে নিয়ে খুব লজ্জা হচ্ছে। রাজা তো বুঝিয়েছিল আমাকে, রাধার বোঝানোর পরেও আমি, কিন্তু ওর কোনো কথাই আমি কেন যে শুনলাম না? আমি তো পাগল, একদম সতর্ক ছিলাম না। গোপীরাম নিজেকে খুব দোষ দিচ্ছিল আর কাঁদছিল। তক্ষুনি সে একটা আওয়াজ শোনে। এই কান্নাকাটি করো না, কান্নাকাটি একেবারেই ভালো নয়। এই গলাটা কোত্থেকে পেলাম? আমি মানছি যে জীবন তোমার সাথে বেশ অন্যায় করেছে, কিন্তু এইভাবে হার মেনে নিয়ে কান্নাকাটি করলে কি লাভ? আরে এর সাথে সম্মুখীন ভাবে লড়াই করতে হবে তো। আরে আবার এই গলাটা কেউ কয়ে? আরে দেখো, তুমি যেই হও না কেন আমার সামনে এসো না, আমাকে নিয়ে মজা করো না। আমি আর কারোর জালে ফাঁসতে চাই না। হ্যাঁ, সেই জন্য আমার সামনে এসো তো বাবা। আরে এটা কোনো জাল নয় তোমাকে ফাঁসানোর, বরং আমি তোমাকে সাহায্য করতে চাইছি। সাহায্য? আচ্ছা, তাহলে সামনে এসো না একটু, আমিও তো একবার দেখি যে তুমি আসলে কে আর আমাকে কেন সাহায্য করতে চাইছো। হ্যাঁ, তক্ষুনি গাছের নিচে হঠাৎ করে পাতার একটা পাহাড় তৈরি হয়। এ কি? এটা আবার কি? তক্ষুনি একটা চমৎকার হয়। ওই পাতার ঢের থেকে একটা বিশাল জিন বাইরে বেরিয়ে আসে। আরে এটা কি? বলো গোপী, কেমন আছো তুমি? আরে আগে বলো তুমি কে, বলো তো। আমি একটা জিন যে বহু বছর ধরে লোকেদেরকে সাহায্য করে চলে এসেছে। সাহায্য? কিন্তু কিভাবে? লোকজন আমাকে নিজেদের সমস্যাটা বলে আর আমি আমার জাদু দ্বারা তাদেরকে একটা সমস্যার সমাধান দিই। কি জাদু? হ্যাঁ জাদু। তা বলো তোমার কি সমস্যা এখন? জিনের জিজ্ঞাসা করায় গোপীরাম সমস্ত কথা, সমস্ত কিছু ধোকার ব্যাপারে বলে দেয়, যেটা শোনার পর জিন খুব রেগে যায়। কি? এ তো বেশ অন্যায় হয়েছে তোমার সাথে। আচ্ছা বলো তো তুমি কি চাও এখন? আমি শুধু এটুকুই চাই যে আমার বাড়িটা আবার নতুন করে হয়ে যাক, আর ওই ঠিকাদারটার জন্য ওর অন্যায়ের করার জন্য শাস্তি পায়। ওর জন্যই তো আমার এই অবস্থা, সব পয়সা ডুবে গেছে, তার উপর আবার ঋণের ভার মাথার উপর। আমি শুধু এই সব কিছু থেকে মুক্তি পেতে চাই। গোপীরামের কথা শুনে জিন তার উপরে দয়া দেখায়। সে তাকে সেখানে নিয়ে যায় যেখানে তার ঘর ভেঙেছিল। আরে তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? এখনই বলছি। হে দিব্য শক্তিরা, আমার কথা শোনো, এই গরিব মানুষের বাড়িটাকে ফেরত দিয়ে দাও। ওম ইচ্ছিকিলি কি লাগা ভুম। জিনের মন্ত্র জাপের পর চমৎকার হয়। ভেঙে যাওয়া সমস্ত ইট হাওয়ায় উঠে যায় আর জিনের আদেশ অনুযায়ী একের ওপরে এক জুড়ে যায়। তার সাথেই জিন নিজের জাদু দিয়ে ওই ইটের ওপরে সিমেন্টও ছড়িয়ে দেয়। তারপর নারকেলের গাছের পাতা দিয়ে ছাদ তৈরি করে আর সেই 4 দেয়ালের ওপরে লাগিয়ে পুরো বাড়ি তৈরি করে দেয়। দেখতে দেখতেই সকাল হয়ে যায় আর গোপীরামের সামনে ঠিক সেই রকমই একটা বাড়ি তৈরি হলো, যেরকমটা সে চাইছিল। আরে এটা সত্যি চমৎকার হয়ে গেল। তুমি আমার পুরো বাড়িটাকে আবার তৈরি করে দিলে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, কোটি কোটি নমস্কার। সূর্যের কিরণের মতন আমার নতুন সংসার আবার শুরু করে দিলে গো। আরে 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 তুমি এতেই খুশি হয়ে গেলে? একটু থামো, তোমার জন্য আরো একটা আশ্চর্যজনক ব্যাপার রয়েছে। তক্ষুনি জিন জোরে জোরে তালি বাজায় আর সত্যি চমৎকার হয়ে যায়। জিন সেই শহরের ঠিকাদারকে নিজের জাদু দিয়ে গোপীরামের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। গোপীরাম দেখতে পায় যে ঠিকাদার একটা বিছানায় শুয়ে আছে। আস্তে আস্তে তার জ্ঞান ফেরে আর সে দেখতে পায় যে গোপীরাম তার সামনেই দাঁড়িয়ে আছে। হে, আমি কোথায় চলে এলাম? এ কি? আমি এখানে এখানে কি করে এলাম? আমি তো শহরে ছিলাম। এই বিছানাটা এখানে কি কোত্থেকে চলে এলো? এই সব কিছু আমার জাদুর কামাল। এবার তুমি শিগগির গোপীর সাথে যা অন্যায় করেছো তার জন্য ক্ষমা চাও, নয়তো তুমি এক্ষুনি তুমি এখানে রয়েছো। কিন্তু তুমি যদি নিজের অন্যায় স্বীকার করে না নাও, তাহলে আমি তোমাকে ওখানে পাঠিয়ে দেবো যেখান থেকে আর কখনো ফিরে আসা যায় না। জিনের ধমকি পেয়ে ভয় পেয়ে ঠিকাদার সোজা থানায় যায় আর নিজেকে পুলিশের হাবালায় করে দেয়। তার সাথেই সে গোপীরামের সমস্ত পয়সাও ফিরিয়ে দেয়, যা দিয়ে গোপীরাম নিজের সমস্ত ঋণ চুকিয়ে দেয়। এখন সে আর রাধা খুশি খুশি নিজের নতুন বাড়িতে থাকতে শুরু করে, যেখানে আবার ভালোবাসা, শান্তি আর আশার বসবাস ছিল।